বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মালিকা কলেজ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পড়াচ্ছি। হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, যেটির নাম হচ্ছে হিসাবের বৈসমূহ, সেটি পড়ছিলাম আমরা। এই অধ্যায়ে বেশ কিছু অঙ্ক রয়েছে, আমরা জাবেদা করছিলাম। আজও যথারীতি আমরা জাবেদা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে তাহলে জাবেদা। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমরা জাবেদা শুরু করার আগে জাবেদা নির্ণয়ের যে আমাদের মূল সূত্রটি, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র, সেটি আমরা এক পলক দেখে নিব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সূত্রটি। ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। অপরদিকে আয় দায় স্বত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট এবং হ্রাস পেলে ডেবিট। তোমরা একটি বিষয় নিশ্চয় খেয়াল করেছো যে ব্যয় এবং সম্পদের ক্ষেত্রে যা হচ্ছে, আয় দায় এবং স্বত্বাধিকারের ক্ষেত্রে ঠিক বিপরীত বিষয়টি ঘটছে। অর্থাৎ যেখানে ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হচ্ছে, সেখানে আয় দায় স্বত্বাধিকার বৃদ্ধি পেলে ক্রেডিট হচ্ছে। অপরদিকে ব্যয় এবং সম্পদ যেখানে হ্রাস পেলে ক্রেডিট হচ্ছে, আয় দায় স্বত্বাধিকার হ্রাস পেলে ডেবিট হচ্ছে। অর্থাৎ সম্পর্কটি বিপরীত ধর্মী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে একটি ছক দেখতে পাচ্ছ। এটি হচ্ছে জাবেদার ছক, 5 কলাম বিশিষ্ট একটি ছক। ছকের শিরোনামে তোমরা দুইটি লাইন দেখতে পাচ্ছ। প্রথমে প্রতিষ্ঠানের নাম বসবে। আমি এক্ষেত্রে লিখেছি করিম ট্রেডার্স। এরপর সাধারণ জাবেদা। 5 কলাম বিশিষ্ট একটি ছক হবে। প্রথম কলামটি হবে তারিখের জন্য, দ্বিতীয় কলামটি বিবরণের জন্য, তৃতীয় কলামটি খতিয়ান পৃষ্ঠা, চতুর্থ এবং পঞ্চম কলামটি হচ্ছে টাকার জন্য। এর মধ্যে চতুর্থ কলামটি ডেবিট টাকার জন্য এবং পঞ্চম কলামটি হচ্ছে ক্রেডিট টাকার জন্য। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে জাবেদা শেখার দুইটি পদ্ধতি বা প্রক্রিয়া রয়েছে। একটি হচ্ছে যে শিক্ষক বা যার কাছ থেকে তোমরা জাবেদা শিখছো, তিনি লেনদেনটি বলবেন, তারপর লেনদেনের উত্তরটি অর্থাৎ জাবেদাটি বলবেন। তোমরা সেটি শুনে শুনে জাবেদা শিখবে এবং একটি সময় তোমাদের সেটি মুখস্থ হয়ে যাবে। আর একটি পদ্ধতি বা প্রক্রিয়া হচ্ছে যে লেনদেন থেকে কিভাবে জাবেদা করতে হয়, অর্থাৎ কোন কোন হিসাব খাত আসবে, কি কি হিসাব খাত আসবে, কয়টি হিসাব খাত আসবে, কোনটি ডেবিট হবে, কোনটি ক্রেডিট হবে, পুরো প্রক্রিয়াটি জানা বা ডেবিট ক্রেডিট বিশ্লেষণটি জানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম পদ্ধতি বা প্রক্রিয়ায় যদি জাবেদা শিখো, তাহলে তোমাদের জন্য হয়তো শুরুতে কষ্ট একটু কম হবে বা সময় একটু কম লাগবে, কিন্তু তোমরা সেগুলো খুব দ্রুত ভুলে যাবে। আর দ্বিতীয় পদ্ধতিতে তোমরা জাবেদা শিখলে হয়তো শুরুতে তোমাদের একটু সময় দিতে হবে বা একটু কষ্ট হবে, কিন্তু তোমরা জাবেদাগুলো খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবে। তাছাড়া তোমাদের হিসাব বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো শেখা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের দ্বিতীয় পদ্ধতিতে তোমাদের জাবেদা শিখাচ্ছিলাম। আজও যথারীতি আমরা 4 ধাপ বিশিষ্ট একটি ছকের মাধ্যমে আমরা জাবেদা অনুশীলন করব।
স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে একটি ঘটনা বা বাক্য দেখতে পাচ্ছ, যেটি হচ্ছে আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। এটি থেকে জাবেদা করতে হলে আমাদের শুরুতেই যেটি করতে হবে, এটি লেনদেন কিনা সেটি যাচাই করতে হবে। পূর্বের ক্লাসগুলোতে আমি বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়ে। আজ এ বিষয়ে খুব বেশি কিছু বলবো না, আমরা সংক্ষেপে সেটি আলোচনা করব। কোনো একটি বাক্য বা ঘটনা লেনদেন কিনা সেটি যাচাইয়ের জন্য আমাদের দেখতে হবে দুইটি বৈশিষ্ট্য রয়েছে কিনা। প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কিনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি ঘটনাটি বা বাক্যটিতে একটি টাকার অঙ্ক দেওয়া আছে 10,000 টাকা। অতএব এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ প্রথম বৈশিষ্ট্যটি এখানে বিদ্যমান রয়েছে। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে যে এটি কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় কিনা। এটি যাচাইয়ের জন্য আমি তোমাদের একটি সহজ পদ্ধতি বলেছিলাম যে কারবারে যে 5 প্রকার হিসাব খাত রয়েছে, যথা যথা আয়বাচক, ব্যয়বাচক, সম্পত্তিবাচক, দায়বাচক এবং স্বত্বাধিকারবাচক। এই 5 প্রকার হিসাব খাতের যদি যে কোনো একটিকে হ্রাস অথবা বৃদ্ধি করে, তাহলে ধরে নিতে হবে যে এটি কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। আমরা দেখতে পাচ্ছি এখানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 10,000 টাকায়। অতএব কারবারে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এটি সম্পত্তিবাচক যে হিসাব খাতটি রয়েছে সেটিকে বৃদ্ধি করেছে, অর্থাৎ এটি কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এবং এর মধ্যে দ্বিতীয় বৈশিষ্ট্যটি রয়েছে। অর্থাৎ এই বাক্যটিতে বা ঘটনাটিতে দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে, অতএব আমরা এটিকে লেনদেন বলতে পারি। যেহেতু এটি লেনদেন, অতএব এটি জাবেদা করা যাবে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, চলো এবার এই লেনদেনটির আমরা জাবেদা করি। আমরা 4 ধাপ বিশিষ্ট একটি ছকের মাধ্যমে জাবেদাটি করব। প্রথম ধাপে আমাদের দেখতে হবে যে এই লেনদেনটিতে কয়টি পক্ষ জড়িত এবং কি কি পক্ষ জড়িত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে বলা আছে আসবাবপত্র ক্রয় করা হয়েছে 10,000 টাকায়। এখানে ছোট্ট একটি সমস্যা রয়েছে, এই আসবাবপত্রটি কিভাবে ক্রয় করা হয়েছে সেটি বলা নেই। এ বিষয়ে আমি তোমাদের দুইটি কথা বলছি। যদি কোনো কিছু বলা থাকে তাহলে সেভাবেই আমাদেরকে ট্রিট করতে হবে, অর্থাৎ যদি বলা থাকে নগদে আসবাবপত্র ক্রয় করা হয়েছে তাহলে সেটিকে নগদেই ধরতে হবে। যদি ধারে বা বাকিতে বলা থাকে তাহলে সেটিকে ধারে বা বাকিতে ধরতে হবে। চেকের মাধ্যমে যদি বলা থাকে তাহলে সেটিকে চেকের মাধ্যমে ধরতে হবে, অর্থাৎ হিসাব খাত হিসেবে এখানে ব্যাংক হিসাব আসবে। কিন্তু যদি কিভাবে ক্রয় করা হয়েছে সেটি উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? যেমন আমাদের এই লেনদেনটিতে আসবাবপত্রটি কিভাবে ক্রয় করা হয়েছে সেটি উল্লেখ করা নেই। সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে কিভাবে ক্রয় করা হয়েছে সেটি যদি উল্লেখ না থাকে তখন আমাদের দেখতে হবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে কিনা। যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া থাকে তাহলে সেটিকে ধারে বা বাকিতে ধরতে হবে, আর যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেওয়া না থাকে তাহলে সেটিকে নগদে ধরতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই লেনদেনটিতে কোনো কিছুই বলা নেই, আবার ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও দেয়া নেই। তার মানে হচ্ছে এটি নগদে ক্রয়। এক্ষেত্রে একটি বিষয় বলে রাখা ভালো, যদি কোনো লেনদেনে নগদেও উল্লেখ থাকে আবার ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও দেয়া থাকে, সেটিকে নগদে ধরতে হবে। কারণ আমি শুরুতেই বলেছি মাধ্যম যদি বলা থাকে, নগদে বলা থাকলে নগদে, আর যাই থাকুক না কেন, ধারে বা বাকিতে বলা থাকলে ধারে বা বাকিতে, চেকের মাধ্যমে বলা থাকলে চেকের মাধ্যমে ধরতে হবে, আর যাই বলা থাকুক না কেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই লেনদেনটিতে কোনো মাধ্যমও দেয়া নেই, আবার কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামও দেয়া নেই, অর্থাৎ এটি নগদে ক্রয়। তাহলে আমরা বলতে পারি যে আসবাবপত্র নগদে ক্রয় করা হলো 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সহজেই তোমরা বুঝতে পারছো যে এই ক্ষেত্রে দুইটি পক্ষ জড়িত এবং পক্ষ দুইটি হচ্ছে, একটি হচ্ছে আসবাবপত্র হিসাব এবং আরেকটি হচ্ছে নগদান হিসাব। এবারে আসো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আমাদের নির্ণয় করতে হবে কোনটি কোনবাচক হিসাব।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম পক্ষটি হচ্ছে আসবাবপত্র হিসাব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আসবাবপত্র হিসাব হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। কিভাবে সেটি সম্পত্তিবাচক হিসাব? আমি তোমাদের বলেছিলাম যে কোনটি কোন বাচক হিসাব সেটি নির্ণয়ের ক্ষেত্রে তোমরা খুব সহজভাবে চিন্তা করবে। যেমন তোমরা এই হিসাব খাতটিকে প্রশ্ন করবে যে এটি কারবারের জন্য কি। আমরা যদি প্রশ্ন করি আসবাবপত্র কারবারের জন্য কি, তাহলে আমরা যে জবাবটি পাই সেটি হচ্ছে যে আসবাবপত্র কারবারের জন্য সম্পদ। কেননা আসবাবপত্র একটি কারবারের দীর্ঘদিন অর্থাৎ 1 বছরের অধিক সময়ের জন্য ব্যবহারের জন্য এটি ক্রয় করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসবাবপত্র হিসাব হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। আমাদের যে দ্বিতীয় হিসাব খাতটি রয়েছে নগদান হিসাব, এটিও সম্পত্তিবাচক হিসাব। কেননা আমরা পূর্বের ক্লাসগুলোতে আমরা যখন আলোচনা করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে নগদান হিসাব হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। কেননা তুমি যদি প্রশ্ন করো এই হিসাব খাতটিকে অর্থাৎ নগদান হিসাবকে যে এটি কারবারের জন্য কি, নগদ টাকা হচ্ছে কারবারের জন্য সম্পদ। এমনকি আমরা আমাদের ব্যক্তি জীবনেও যদি এটি চিন্তা করি যে নগদ টাকা হচ্ছে আমাদের জন্য পৃথিবীর সবচাইতে বড় সম্পদ বলে গণ্য করা হয়। অর্থাৎ নগদান হিসাব হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। এবারে আসো তৃতীয় ধাপ। তৃতীয় ধাপে আমাদের নির্ণয় করতে হবে যে কোনটি বৃদ্ধি পেল এবং কোনটি হ্রাস পেল। প্রথমে আসো আসবাবপত্র হিসাব নামক যে সম্পত্তিবাচক হিসাবটি রয়েছে সেটি বৃদ্ধি পেল না হ্রাস পেল। এখানে আসবাবপত্র ক্রয় করা হয়েছে। আসবাবপত্র ক্রয় করার ফলে কারবারে আসবাবপত্র এসেছে বা কারবারে আসবাবপত্রের আগমন ঘটেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারবারে আসবাবপত্র আসা এবং কারবারে আসবাবপত্র বৃদ্ধি পাওয়া একই কথা। অর্থাৎ আসবাবপত্র নামক সম্পত্তি কারবারে বৃদ্ধি পেয়েছে। এরপরে আসো নগদান হিসাব। আসবাবপত্র ক্রয় করার ফলে কারবার থেকে নগদ টাকা চলে গেছে। নগদ টাকা চলে যাওয়া আর হ্রাস পাওয়া একই কথা। অর্থাৎ নগদান হিসাব নামক যে সম্পত্তিবাচক হিসাবটি রয়েছে সেটি হ্রাস পেয়েছে। এবার আসো চতুর্থ ধাপ বা শেষ ধাপে আমরা দেখব যে সূত্র অনুযায়ী কোনটি ডেবিট হয় এবং কোনটি ক্রেডিট হয়। আমরা প্রথম হিসাব খাতটি অর্থাৎ আসবাবপত্র হিসাবের ক্ষেত্রে দেখছি যে এটি সম্পত্তিবাচক হিসাব এবং বৃদ্ধি পেয়েছে। দ্বিতীয় হিসাব খাত নগদান হিসাব, এটির ক্ষেত্রে আমরা দেখছি যে সম্পত্তিবাচক হিসাবটি হ্রাস পেয়েছে। আমরা আজকের ক্লাসের শুরুতে আমরা যে সূত্রটি দেখে নিয়েছিলাম সেই সূত্রটিতে কি লেখা ছিল যে সম্পত্তিবাচক হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হবে, হ্রাস পেলে ক্রেডিট হবে। আমাদের প্রথম যে হিসাব খাত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আসবাবপত্র হিসাব, এটি যেহেতু বৃদ্ধি পেয়েছে অতএব এটি ডেবিট হবে। আর দ্বিতীয় যে হিসাব খাত নগদান হিসাব, এটি যেহেতু হ্রাস পেয়েছে অতএব এটি ক্রেডিট হবে। কারণ আমরা জানি যে সম্পত্তিবাচক হিসাব বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। তোমরা নিচে দেখতে পাচ্ছ যে এটি আমরা সাজিয়ে লিখেছি যে আসবাবপত্র হিসাব ডেবিট 10,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। ইতিপূর্বে আমি বলেছি এবং তোমরা জানো যে তোমরা ডেবিট পক্ষটি যে জায়গা থেকে লেখা আরম্ভ করবে, ক্রেডিট পক্ষটি একটু ডান পাশ থেকে আরম্ভ করতে হবে। এবং আরেকটি বিষয় তোমরা খেয়াল রাখবে সেটি হচ্ছে যে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষে যে কয়টি হিসাব খাতি থাকুক না কেন সর্বদা ডেবিট পক্ষের যোগফল এবং ক্রেডিট পক্ষের যোগফল সমান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা এই লেনদেনটির জাবেদা। চলো আমরা আরেকটি জাবেদা করা যাক। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, যন্ত্রপাতি বিক্রয় করা হলো 15,000 টাকা। আমরা শুরুতেই দেখব এটি লেনদেন কিনা। যেহেতু 15,000 টাকা একটি সংখ্যা রয়েছে অতএব এটি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যন্ত্রপাতি বিক্রয় করার ফলে কারবার থেকে যন্ত্রপাতি চলে গেছে, সম্পদ হ্রাস পেয়েছে, অতএব এটি কারবারেরও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, অর্থাৎ এটি লেনদেন। এবার আসো এটির আমরা জাবেদা করব 4 ধাপ বিশিষ্ট একটি ছকের মাধ্যমে। প্রথম ধাপে আমাদের যেটি করতে হবে,
কয়টি পক্ষ জড়িত এবং কি কি পক্ষ জড়িত। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে 15,000 টাকা, বাট কিভাবে বিক্রয় করা হয়েছে মাধ্যমটি দেয়া নেই। পূর্বের লেনদেনের মতোই এক্ষেত্রে যেটি হবে, যেহেতু মাধ্যমটি দেয়া নেই এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম দেয়া নেই, অতএব এটিকে নগদে ধরতে হবে। তাহলে আমরা বলতে পারি যে নগদে যন্ত্রপাতি বিক্রয় করা হয়েছে 15,000 টাকা। তাহলে এখানে দুইটি হিসাব খাত জড়িত এবং হিসাব খাত দুইটি হচ্ছে, একটি যন্ত্রপাতি হিসাব এবং অপরটি নগদান হিসাব। তাহলে আমরা প্রথম ধাপে আমরা যেটি করব যে এখানে দুইটি হিসাব খাত জড়িত, একটি হচ্ছে যন্ত্রপাতি হিসাব এবং আরেকটি হচ্ছে নগদান হিসাব। এক্ষেত্রে একটি কথা তোমাদের মনে রাখা প্রয়োজন যে তোমাদের লেনদেন থেকে জাবেদা করার সময় দুইয়ের অধিক হিসাব খাত বা পক্ষ জড়িত থাকতে পারে। দ্বিতীয় ধাপে আমরা যেটি করব সেটি হচ্ছে যে কোনটি কোন বাচক হিসাব। এই ধাপটি সবচাইতে গুরুত্বপূর্ণ। তোমরা শিক্ষার্থীরা এই ধাপটি যে যত ভালোভাবে পারবে সে তত ভালোভাবে জাবেদা করতে পারবে। দ্বিতীয় ধাপে এসে আমাদের নির্ণয় করতে হবে কোনটি কোন বাচক হিসাব। আমাদের প্রথম যে হিসাব খাতটি সেটি হচ্ছে যন্ত্রপাতি হিসাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যন্ত্রপাতি হিসাব সম্পত্তিবাচক হিসাব। কেননা তুমি যদি এটিকে প্রশ্ন করো যে যন্ত্রপাতি কারবারের জন্য কি, তাহলে তুমি যে জবাবটি পাবে সেটি হচ্ছে যন্ত্রপাতি কারবারের জন্য সম্পদ। কারণ একটি কারবারে যন্ত্রপাতি ক্রয় করা হয় 1 বছরের অধিক সময়, অর্থাৎ বহু বছর ধরে সেটি ব্যবহারের জন্য। আমাদের দ্বিতীয় হিসাব খাতটি হচ্ছে নগদান হিসাব। এটিও সম্পত্তিবাচক হিসাব, পূর্বে আমরা আলোচনা করেছি। নগদ টাকা কারবারের জন্য সম্পদ স্বরূপ। তৃতীয় ধাপে এসে আমাদের নির্ণয় করতে হবে কোনটি বৃদ্ধি পেল কোনটি হ্রাস পেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যন্ত্রপাতি বিক্রয় করার ফলে যন্ত্রপাতি কারবার থেকে চলে গিয়েছে, চলে যাওয়া আর হ্রাস পাওয়া একই কথা। অর্থাৎ যন্ত্রপাতি বিক্রয় করার ফলে যন্ত্রপাতি নামক সম্পদটি কারবারে হ্রাস পেয়েছে। তৃতীয় ধাপে আমরা যন্ত্রপাতি হিসাবের ক্ষেত্রে হ্রাস শব্দটি উল্লেখ করেছি। এবারে আসো নগদান হিসাব নামক সম্পদের ক্ষেত্রে কি ঘটেছে। যন্ত্রপাতি বিক্রয় করার ফলে কারবারে নগদ টাকার আগমন ঘটেছে। আগমন ঘটা আর বৃদ্ধি পাওয়া একই কথা, অতএব আমরা বলতে পারি যে নগদান হিসাব নামক সম্পদটি বৃদ্ধি পেয়েছে। চতুর্থ অর্থাৎ শেষ ধাপে আমরা দেখব যে সূত্র অনুযায়ী কি হয়। যেহেতু দুইটি সম্পত্তিবাচক হিসাব, আমরা জানি যে সম্পত্তিবাচক হিসাব বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব নামক সম্পত্তিটি আমাদের হ্রাস পেয়েছে, এজন্য এটি ক্রেডিট হবে। নগদান হিসাব নামক সম্পত্তিটি আমাদের বৃদ্ধি পেয়েছে, এজন্য আমরা ডেবিট হবে। কারণ আমরা জানি যে সম্পত্তিবাচক হিসাব বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। আমরা নিচে সেটি সাজিয়ে উপস্থাপন করেছি। নগদান হিসাব ডেবিট 15,000 টাকা, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট 15,000 টাকা। এটি হচ্ছে যন্ত্রপাতি বিক্রয় করা হলো 15,000 টাকা, এটির জাবেদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই থাকবে। তোমরা বাসায় আমি তোমাদেরকে আজকের ক্লাসে যেভাবে এই ছকের মাধ্যমে তোমাদের অনুশীলন করিয়েছি, তোমরা ঠিক এইভাবে অনুশীলন করবে। আমি পূর্বের ক্লাসে বলেছিলাম যে তোমরা অনুশীলন করে সেটির ছবি উঠে আমাকে পাঠানোর জন্য, কিন্তু দুঃখজনক তোমরা কেউ পাঠাওনি। আশা করি তোমরা আজকের ক্লাসের পর আমাকে সেটি পাঠাবে। আমি সেটি তোমাদের দেখিয়ে দিব যে কার কোনটা সঠিক হচ্ছে, কার কোনটা ভুল হচ্ছে। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।